বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্সের আজকের পাঠের বিষয় বিভাগীয় বাছাই পর্বের টেলিভিশন অংশ। পাঠ পরিচালনায় আমি আছি মুশফিকুল আলম অয়ন, সেরা ২০, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, ষষ্ঠ বর্ষ। আজকের বিষয়াবলী: অংশগ্রহণের পদ্ধতি ও নিয়মাবলী, কাঠামো, বানান শুদ্ধিকরণ, শব্দ তৈরি, শুদ্ধ উচ্চারণ, বিচারকের পছন্দ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, মনীষী কথা, উপস্থিত বক্তৃতা, কিছু কৌশল, যেখান থেকে প্রশ্ন করা হবে, যেভাবে উত্তর করবে, সতর্কতা, যেভাবে প্রস্তুতি নেবে এবং যেখান থেকে প্রস্তুতি নেবে। অংশগ্রহণের পদ্ধতি ও নিয়মাবলী: বিভাগীয় সেরা ২০ হিসেবে নির্বাচিতদের বাধ্যতামূলকভাবে এখানে অংশ নিতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে সব কাজ করতে হবে। কোনো প্রশ্ন, সমস্যা থাকলে বা কোনো কিছুর প্রয়োজন হলে এই ধাপ শুরুর আগেই জানাতে হবে। তাদের দেওয়া পোশাক পরে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। অতিরিক্ত যা কিছুই থাকুক না কেন, বাংলাবিদের লোগো দেখা যেতে হবে। কর্তৃপক্ষ যাকে যে স্থান নির্ধারণ করে দেবে তাকে সেখানেই অবস্থান করে অংশ নিতে হবে। নিজ ইচ্ছায় কেউ কোনো স্থানে যেতে পারবে না। কাঠামো: ৪ বা তার অধিক ধাপে এই অংশটি সম্পন্ন করা হবে। মূল পর্বের জন্য যোগ্য কিনা তা যাচাই করাই এই অংশের উদ্দেশ্য। প্রতি বছরই কিছু না কিছু সংযোজন বা বিয়োজন থাকে। ধাপগুলো সাধারণত বানান, উচ্চারণ, ধাঁধা এবং মিথস্ক্রিয়া সম্পর্কিত হয়ে থাকে। বিকাল ৩টার দিকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে ধাপগুলো। কখনো কখনো ৯টা বা 10টাও বাজতে পারে। মাঝখানে নাস্তা ও নামাজের বিরতি দেওয়া হয়। বিগত বর্ষের 4টি ধাপ হলো বানান শুদ্ধিকরণ, শব্দ তৈরি, শুদ্ধ উচ্চারণ এবং বিচারকের পছন্দ। এখানে বানান শুদ্ধিকরণ হচ্ছে বানান সম্পর্কিত, শব্দ তৈরি হচ্ছে ধাঁধা সম্পর্কিত, শুদ্ধ উচ্চারণ হচ্ছে উচ্চারণ সম্পর্কিত এবং বিচারকের পছন্দ হচ্ছে মিথস্ক্রিয়া সম্পর্কিত ধাপ। প্রতি বছরই এই 4 ক্যাটাগরির ধাপ দেখা যায়। লিখিত অংশে প্রাপ্ত নম্বরের ঊর্ধ্বক্রম বা অধঃক্রমানুসারে প্রতিটি ধাপে কৃতিত্ব দেখানোর জন্য ডাকা হয়। বানান শুদ্ধিকরণ: প্রত্যেক অংশগ্রহণকারীকে কর্তৃপক্ষ প্রদত্ত নিয়মের ভিত্তিতে কয়েকটি অশুদ্ধ বানান শুদ্ধ করতে হবে। প্রত্যেক বানানের জন্য সমান নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সঠিক বানানের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে। কোনো ভুল করলে যে বানানে ভুল করা হবে সেখানে কোনো নম্বর দেওয়া হবে না, আবার কোনো নম্বর কর্তনও করা হবে না। প্রতিটি বানানের জন্য ১ থেকে ৫ নম্বর পর্যন্ত বরাদ্দ থাকতে পারে, সাধারণত ২.৫ বা ৫ নম্বর করে বরাদ্দ থাকে। এই ধাপের জন্য সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যক নম্বর বরাদ্দ থাকতে পারে। বিগত বছরে কোনো কোনো অঞ্চলে ১০, আবার খুব সম্ভবত বরিশাল অঞ্চলে ১৫ নম্বর বরাদ্দ ছিল। এছাড়াও বিগত কিছু বর্ষে ৫ নম্বরও বরাদ্দ থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বিচারকের রায়ই চূড়ান্ত, তবে তাদের উত্তর কোনো কারণে ভুল মনে করলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। চ্যালেঞ্জ করতে হবে আধুনিক বাংলা অভিধান অথবা বাংলা একাডেমির উচ্চারণ অভিধান থেকে। এককভাবে কে কত নম্বর পেল তা এই ধাপে ঘোষণা করা হবে। পরবর্তী আসরগুলোতে এই ধাপটি থাকার সম্ভাবনা ৯৯%। শব্দ তৈরি: নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট শর্তানুসারে শব্দ তৈরি করতে হবে। শর্তগুলো হতে পারে কোনো একটি বিশেষ কার চিহ্ন, যেমন হ্রস্ব ই কার দিয়ে শব্দ তৈরি, অথবা শব্দের মাঝখানে বফলা দিয়ে শব্দ তৈরি বা এরকম কিছু। প্রতিটি সঠিক শব্দের জন্য ০.৫ নম্বর করে বরাদ্দ থাকবে। অর্থাৎ কেউ যদি 10টি শব্দ লেখে তাহলে সে পাবে ৫ নম্বর। আর নির্ধারিত সময় থাকতে পারে ২ থেকে ৩ মিনিট। ভুল শব্দ লিখলে নম্বর কাটা যাবে না, তবে কোনো নম্বরও দেওয়া হবে না। এই ধাপ থেকে নির্দিষ্ট সময়ের ভিতর অসীম পরিমাণ নম্বর অর্জন করা সম্ভব। অর্থাৎ কেউ যদি একসাথে ১০০ শব্দও লিখে তাও সে ৫০ নম্বর পর্যন্ত অর্জন করতে পারে, আর যদি কেউ আরো বেশি লেখে তাহলে সে আরো বেশি নম্বর পাবে। কে কত নম্বর পেল তা এই ধাপে ঘোষণা করা হয় না। গোপন পদ্ধতিতে এই ধাপে অংশগ্রহণকারীরা মূল্যায়িত হয়। এ কারণে দেখা যায় যে বাকি ধাপগুলোতে অনেকে ভালো না করলেও সে নির্বাচিত, কারণ সে এই ধাপে ভালো করে। যেমন নিজের কথাই বলি, আমার ক্ষেত্রে সঠিক শব্দ ছিল ২৯টা,
খুব সম্ভবত 14.5 নম্বর পেয়েছি। তো এখন আমার বানানের ক্ষেত্রে 5 নম্বর কম ছিল। এরপর বিচারকের পছন্দ খুব বেশি ভালো হয় নাই, কিন্তু এই ধাপে আমি অন্যান্যদের চেয়ে অনেক ভালো করেছি, এই কারণে আমি নির্বাচিত হই। বিচারকের সিদ্ধান্ত এবং রায়ই চূড়ান্ত। তারা যেভাবে মূল্যায়ন করবে তোমরা সেভাবে মূল্যায়িত হবে। এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ করার সুযোগ নেই, খাতা দেখারও সুযোগ নেই। পরবর্তী আসরগুলোতে এই ধাপটি থাকার সম্ভাবনা 50%, তবে প্রায় অনুরূপ যে কোনো ধাপ থাকার সম্ভাবনা 99%। অর্থাৎ পরবর্তী আসরগুলোতে এই ধাপটি থাকার সম্ভাবনা খুব কম হলেও অনুরূপ ধাপ অবশ্যই থাকবে। শুদ্ধ উচ্চারণ। প্রত্যেক অংশগ্রহণকারীকে কর্তৃপক্ষ প্রদত্ত নিয়মের ভিত্তিতে কয়েকটি শব্দের উচ্চারণ করতে হবে। প্রত্যেক উচ্চারণের জন্য সমান নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সঠিক উচ্চারণের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে। কোনো ভুল করলে যে উচ্চারণে ভুল করা হবে সেখানে কোনো নম্বর দেওয়া হবে না। প্রতিটি উচ্চারণের জন্য সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত বরাদ্দ থাকতে পারে। এই ধাপের জন্য সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যক নম্বর বরাদ্দ থাকতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বিচারকের রায় চূড়ান্ত, তবে তাদের উত্তর ভুল মনে করলে বাংলা একাডেমি উচ্চারণ অভিধান বইয়ের রেফারেন্স নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এককভাবে কে কত নম্বর পেল তা ঘোষণা করা হবে, অর্থাৎ কেবল এই ধাপে কেউ 5 পেল না 10 পেল না 15 পেল তা ঘোষণা করা হয়, কিন্তু মোট কত সেটা কখনোই ঘোষণা করা হয় না। পরবর্তী আসরগুলোতে এই ধাপটি থাকার সম্ভাবনা 99%। হুবহু এই ধাপ না থাকলেও উচ্চারণ সংশ্লিষ্ট কোনো একটা ধাপ থাকবেই। বিচারকের পছন্দ। নির্ধারিত বিষয়গুলোর যে কোনো একটিতে কৃতিত্ব দেখাতে হবে। গত বছরের নির্ধারিত বিষয়গুলো হলো আবৃত্তি, গান, কৌতুক, গল্প বলা, মনীষী কথা এবং উপস্থিত বক্তৃতা। পরের আসরগুলোতে এগুলো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যেমন তৃতীয় বর্ষে এগুলো ছিল না, তার আগের বর্ষেও ছিল না, কেবল পঞ্চম এবং ষষ্ঠ বর্ষে এগুলো দেখা গিয়েছে। এই ধাপের জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। বিচারকের সিদ্ধান্ত এবং রায় চূড়ান্ত। পরবর্তী আসরগুলোতে এই ধাপটি থাকার সম্ভাবনা 33%, তবে প্রায় অনুরূপ যে কোনো ধাপ থাকার সম্ভাবনা 99%। অর্থাৎ মিথস্ক্রিয়ামূলক যে কোনো একটি ধাপ থাকবেই। আর এক্ষেত্রে বিচারক যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিচারককে চ্যালেঞ্জ করা যাবে না, তাদের সাথে তর্কে জড়ানো যাবে না। গান। ইচ্ছামতো বা বিচারকের শর্ত মতো যে কোনো গান গাইতে হবে। বড়জোর 5 মিনিট দেওয়া হবে কৃতিত্ব দেখানোর জন্য। অর্থাৎ তুমি যাই করো তোমার সময় বাঁধা থাকবে 5 মিনিট। এর চেয়ে কম সময়ে যদি বিচারক তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে এর আগেই শেষ করে দেবেন, আর যদি বিচারকের মনে হয় যে না তিনি আরো মূল্যায়ন করতে চান তাহলে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত তারা নেবেন। অশালীন গান পরিহার করা বাঞ্ছনীয়। অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে কোনো ভালো গান পারে না, তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অশালীন গান বাজানো হয়, সেগুলি দেখা যায় যে মুখস্থ হয়ে যায়, তো উপায় না পেয়ে ওইগুলাই গায়। আসলে যদি কোনো কারণে কোনো গান যদি জানা না থাকে অন্তত জাতীয় সঙ্গীত হলেও গেয়ে আসতে হবে। বিচারকের শর্তানুসারে কৃতিত্ব দেখাতে ব্যর্থ হলে নিজের ইচ্ছামতো যে কোনো গান গাওয়া যাবে। আমাদের ময়মনসিংহে বিচারক একজনকে বলেছিল আধুনিক গান গাইতে, তো সে আধুনিক গান গাইতে পারে নাই। পরে বলছে যে তোমার যে গান ইচ্ছা সেটা গাও। পরে সে একটা দেশাত্মবোধক গান গায়, এরপর বিচারক তার ভিত্তিতে মূল্যায়ন করে। পুনরাবৃত্তি পরিহার করাই শ্রেয়, তবে করলেও ক্ষতি নেই। অর্থাৎ তোমার পূর্বে যদি কেউ একটি গান গেয়ে যায় পরবর্তীতে তুমি আবার সেই গান না গেলেই ভালো। তবে যদি এমন হয় যে ওই গানেই তোমার প্রস্তুতি সবচেয়ে ভালো বা ওই গান ছাড়া কোনো গান পারো না, সেক্ষেত্রে তোমার ওই গানটি গাওয়াই ভালো। আবৃত্তি। ইচ্ছামতো বা বিচারকের শর্ত মতো যে কোনো কবিতা আবৃত্তি করতে হবে। এখন গানের ক্ষেত্রে শর্ত থাকে আহ রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক সঙ্গীত বা লোকসঙ্গীত বা এমন কিছু। আর আবৃত্তির ক্ষেত্রে সাধারণত
নজরুলের কবিতা ছাড়া তেমন কোনো শর্ত থাকে না। তাছাড়া মূলত ইচ্ছামতো যে কোনো কবিতাই আবৃত্তি করা যায়। বড়জোর ৫ মিনিট দেওয়া হবে কৃতিত্ব দেখানোর জন্য, এটাও গানের মতোই। আধুনিক কিংবা প্রেম বিষয়ক কবিতা বা ছড়া পরিহার করাই শ্রেয়। এখন কেউ যদি প্রেম বিষয়ক কবিতা আবৃত্তি করে, সেক্ষেত্রে বিচারক উপহাসের স্বরেই বলেন যে, বাবা তোমার বয়স কত, তোমার গলায় তো এটা মানাচ্ছে না, বা এরকম উপহাস করেন। তো এমন যাতে না হয় সেজন্য এরকম কবিতা বাছাই না করাই ভালো। আর আধুনিক কবিতার ক্ষেত্রে দেখা যায় কি, যে এগুলা আবৃত্তির জন্য মানে উপযুক্ত না। দেখা যায় যে সেগুলোর ভাবার্থ থাকে কিন্তু ভালোভাবে আবৃত্তি করা যায় না। এখন প্রচলিত যেসব কবিতা, যেমন দেশাত্মবোধক কবিতা আছে, এরপর হচ্ছে নজরুল বা রবীন্দ্রনাথের কবিতা, এসব আবৃত্তি করা যায়। তবে আধুনিক বা প্রেম বিষয়ক কবিতা পরিহার করাই শ্রেয়। বিচারকের শর্তানুসারে কৃতিত্ব দেখাতে ব্যর্থ হলে নিজের ইচ্ছামতো যে কোনো কবিতা আবৃত্তি করা যাবে। অর্থাৎ বিচারক যদি নজরুলের কবিতা আবৃত্তি করতে বলে, আর তোমার যদি জানা না থাকে, তাহলে তুমি ছোটবেলায় যেসব ছড়া শিখেছ সেখান থেকেও করতে পারো। পুনরাবৃত্তি পরিহার করাই শ্রেয়, তবে করলেও ক্ষতি নেই, এটাও গানের মতোই। অর্থাৎ তোমার আগে কেউ একটা কবিতা আবৃত্তি করলে পরবর্তীতে তুমি চাইলে ওইটাও করতে পারো, আবার নাও করতে পারো, তবে না করাই শ্রেয়। আর যদি ওইটা ছাড়া অন্য কোনোটা ভালো না পারো, তাহলে ওইটাই করা উচিত। কৌতুক: হাস্যরস সমৃদ্ধ যে কোনো শালীন কৌতুক মজার ছলে বলতে হবে। অর্থাৎ তুমি যে কৌতুকটা বলবে, এখানে হাস্যরস থাকতে হবে, শালীন হতে হবে, এরপর তোমার বলার ভঙ্গিটা মজার হতে হবে। তোমার কৌতুক যদি হাস্যরস সমৃদ্ধ না হয়, অথবা যদি অশালীন হয়, অথবা যদি হাস্যরস সমৃদ্ধ শালীন হওয়ার পরও তুমি মজার ছলে বলতে না পারো, তাহলে নম্বর কম পাবে। কৌতুকের আবেদন যেন সহজে বোঝা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমার কৌতুকটা যাতে এমন না হয় যে বিচারক পরে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জেনে নিচ্ছেন যে আহ, এই কৌতুকে আসলে কি বুঝলা বা কি বুঝাইলা। এরকম পরিস্থিতিতে না পড়ার জন্য সহজ সরল কৌতুক হওয়াই ভালো। এরপর নির্দিষ্ট সময়সীমা নেই, কৌতুক শেষ হওয়া পর্যন্ত বিচারক অপেক্ষা করবেন, তবে ২ মিনিটের ভিতর শেষ করাই শ্রেয়। অশালীন কৌতুক পরিহার করা অত্যাবশ্যক। ষষ্ঠ বর্ষে সিলেট বিভাগের একজন এক অশালীন কৌতুক বলে বসে। তো এরপর বিচারকরা চুপ ছিলেন, অর্থাৎ তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এরপর তাকে বলে তার জায়গায় যেতে। তো কৌতুক যেন বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কৌতুক যেন হাস্যরস সমৃদ্ধ হয় এবং তুমি যেন মজার ছলে বলতে পারো। পুনরাবৃত্তি না করাই শ্রেয়। অর্থাৎ একটা কৌতুক তুমি হয়তো কোনো এক বইয়ে দেখেছ, সেই কৌতুক তোমার আগে কেউ একজন বলেছে, ওই একই কৌতুক যদি তুমি বলো, তাহলে তা বিচারকদের তেমন আনন্দ দিবে না। তাই সেক্ষেত্রে পুনরাবৃত্তি না করে একাধিক কৌতুক শিখে গেলেই ভালো হয়। গল্প বলা: এই পর্যায়ে একটা কথা বলি। ওখানে যে বিচারকরা থাকেন, মাহিদুল ইসলাম, তিনি খুবই ভালো মানুষ, বন্ধুত্বপূর্ণ। আহ, তুমি যখন মঞ্চে তোমার কৃতিত্ব দেখাবে, তখন তিনি হাসি খুশি ভাবে তোমার দিকে তাকিয়ে থাকবে। তুমি ভালো করছো না খারাপ করছো তা বুঝবে না। তোমার আত্মবিশ্বাস শীর্ষ অবস্থায় থাকবে। তো কোনো কারণে যদি বিচারকের দেওয়া শর্ত মতো কৃতিত্ব দেখাতে না পারো, ধরো ৬টা বিষয়ের মধ্যে তুমি ৫টা বিষয়ই জানো না, বিচারকরা একের পর এক পরিবর্তন করছেন, কিন্তু সেই ৬ নম্বর বিষয়টা যদি পারো, তাও বিচারকরা তোমার সুবিধা মতো ওই জিনিসটায় বিচার করবেন, কিন্তু তোমাকে কোনোভাবেই স্নায়ুচাপ প্রদান করবে না, এটুকু নিশ্চিত থাকো। আর তাছাড়া শর্ত নির্ধারণের যে বিষয়টা, এই শর্ত সাধারণত মানে তোমার বিভাগে সেরা ২০-এর প্রতিযোগীরা কেমন, তারা কি আসলে অনেক বেশি
অগ্রগামী, নাকি তারা একটু পিছিয়ে পড়া, নাকি মধ্যম, তারা প্রথম দুই একজনকে যাচাই করেই এটা বুঝে নেন। যদি দেখে যে এটা একটু পিছিয়ে পড়া, তখন হচ্ছে ইচ্ছা মতো যে কোনো কিছু দেয়। আর যদি দেখে যে অগ্রগামী, সেক্ষেত্রে তারা প্রতিটি ক্ষেত্রেই শর্ত বেঁধে দেয়। গল্প বলার ক্ষেত্রে ইচ্ছা মতো বা বিচারকের শর্ত মতো যে কোনো গল্প বলতে হবে। শর্ত হতে পারে যেমন আমার ক্ষেত্রে ছিল, যেহেতু আমার টেলিভিশন রাউন্ডে অনেক ঘুম পাচ্ছিল, তো আমাকে বলা হয়েছিল ঘুম নিয়ে গল্প বলতে। আমি সময় নিচ্ছিলাম গল্প বানাতে, তো এরপর আমার বিষয় চেঞ্জ করে পরে বলে যে তুমি একটা গান শোনাও। এরপর আমার গান শোনাতে হয়। তো এই আর কি, তেমন চাপ নেওয়ার কিছু নাই। নির্দিষ্ট সময়সীমা নেই, তোমার গল্প শেষ হওয়া পর্যন্ত বিচারক অপেক্ষা করবেন, তবে ২-৩ মিনিটের ভিতর শেষ করাই শ্রেয়। তোমার গল্প যেন আকর্ষণীয় বা শিক্ষামূলক হয় সেদিকে খেয়াল রাখবে। বিরক্তিকর বা একঘেয়ে গল্প বললে মানে বিচারকরা সন্তুষ্ট হন না, তো নাম্বার কম পাওয়াই স্বাভাবিক। এরপর বিচারকের শর্তানুসারে কৃতিত্ব দেখাতে ব্যর্থ হলে নিজের ইচ্ছা মতো যে কোনো গল্প বলা যাবে। পুনরাবৃত্তি পরিহার করাই শ্রেয়, অর্থাৎ কেউ একজন যদি একই গল্প বলে গেছে, ওই গল্প আবার না বলাই ভালো। এখন কিরকম গল্প বলবা? প্রথমত হতে পারে ঈশপের গল্প, অথবা হতে পারে কোনো ইতিহাস, বা যে কোনো কিছু, কোনো বইয়ের হুবহু গল্প। এক্ষেত্রে নিজের জীবন থেকে গল্প না বলাই ভালো। এই নিয়ে পরে কথা বলছি। মনীষী কথা। ইচ্ছামতো যে কোনো মনীষী সম্পর্কে কিছু বলতে হবে। মনীষী হতে পারে কোনো সাহিত্যিক বা কোনো বিশেষ ব্যক্তি বা যে কেউ। নির্দিষ্ট সময়সীমা নেই, তবে ন্যূনতম ২ থেকে সর্বোচ্চ ৫ মিনিটের প্রস্তুতি নেওয়া শ্রেয়। এক্ষেত্রে বিচারকই তোমাকে থামিয়ে দেবে। মনীষীর সংক্ষিপ্ত পরিচয়, কেন বিখ্যাত, তার কাজ, কেন তুমি তাকে অনুসরণ করবে, প্রভৃতি বিষয় বক্তব্যের মধ্যে থাকা আবশ্যক। যদি তোমার বক্তব্যে এই বিষয়গুলো না থাকে আর তোমার বক্তব্য শেষ হয়, তাহলে বিচারক নিজেই বলবেন যে তোমার বক্তব্যে এই জিনিসটা নাই, এই জিনিসটা এখন বলো। তো পরে এভাবে বলার চেয়ে যদি তুমি নিজ থেকেই সব বলো তাহলে ভালো হয়। পুনরাবৃত্তি পরিহার করাই শ্রেয়, তবে করলেও ক্ষতি নেই। অর্থাৎ আগে কেউ একজন কোনো এক মনীষী সম্পর্কে বলছে, সেটা তোমার না বলাই ভালো। তবে যদি অন্য কোনো মনীষী সম্পর্কে জানা না থাকে, তাহলে তার সম্পর্কেই বলতে পারো। উপস্থিত বক্তৃতা। বিচারকের নির্ধারণ করে দেওয়া যে কোনো বিষয়ে কিছু বলতে হবে। এই বিষয় হতে পারে বাংলাবিদ সম্পর্কিত, বা কোনো সাম্প্রতিক বিষয় সম্পর্কিত, বা তুমি যে অঞ্চলে পরীক্ষা দিচ্ছ ওই অঞ্চল সম্পর্কিত। যেমন আমি যেবার পরীক্ষা দিই, ওইবার একজনকে বলা হয়েছিল ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলতে। বড়জোর ৫ মিনিট দেওয়া হবে কৃতিত্ব দেখানোর জন্য। বিচারকই থামিয়ে দিবে। বর্ণনামূলক অপেক্ষা তথ্যবহুল বক্তৃতা শ্রেয়। বিচারকরা তথ্যবহুল বক্তৃতা পছন্দ করেন। তোমার বক্তব্য যদি যথেষ্ট তথ্যবহুল হয়, তাহলে বক্তব্য শেষে বিচারক তোমার প্রশংসা করবেন। বিচারকের শর্তানুসারে কৃতিত্ব দেখাতে ব্যর্থ হলে নিজের ইচ্ছামতো যে কোনো বিষয়ে বক্তৃতা দেওয়া যাবে, তবে বিচারক প্রদত্ত বিষয়েই কিছু বলা শ্রেয়। অর্থাৎ যদি এমনই হয় যে তুমি যে বিষয়টা দেওয়া হলো সে সম্পর্কে ধারণাই নাই, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে পারবা না, সেক্ষেত্রে বিচারক পরিবর্তন করে দেবেন। তবে বিচারক প্রদত্ত বিষয়েই কিছু বলা শ্রেয়। এখন ওই বিষয়ের কথাই বললি, ব্রহ্মপুত্র নদ। ওই ছেলে কিভাবে শুরু করেছে, প্রথমে হচ্ছে সে আটকে যাচ্ছিল, এরপর বিচারক বলেছে যে তুমি একটু সময় নাও। এরপর সে একটু ভাবার পর পরে হচ্ছে বিচারক তাকে জিজ্ঞাসা করে যে তুমি প্রস্তুত? এরপর সে বলে যে হ্যাঁ প্রস্তুত। এরপর সে সুন্দরভাবে নদের পরিচয় দেয়, তারপর এর উৎপত্তি কিভাবে, বর্তমানে এর কি অবস্থা, তারপর হচ্ছে মানুষ কিভাবে একে ব্যবহার করছে, এই বিষয়গুলো বলে সে শেষ করে। আর
তার বক্তব্য তথ্যবহুল থাকায় বিচারকরা প্রশংসা করে। কিছু কৌশল: লিখিত অংশের প্রস্তুতি ভালো না হওয়া পর্যন্ত এই অংশের প্রস্তুতি নেওয়া উচিত না, কারণ লিখিত অংশে নির্বাচিত না হলে এই অংশের প্রস্তুতি কোনো কাজেই আসবে না। আহ, আমার চেনা পরিচিত এমন কয়েকজন আছে যারা এই ধাপের প্রস্তুতি অনেক বেশি সিরিয়াসলি নিতে গিয়ে লিখিততেই খারাপ করে বসে, যার জন্য তারা নির্বাচিত হয় না। বানানের জন্য নিয়মিতভাবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান চর্চা করতে হবে। উচ্চারণের জন্য নিয়মিতভাবে বাংলা একাডেমি উচ্চারণ অভিধান এবং প্রমিত বাংলা ভাষায় কথা বলার চর্চা করতে হবে। শব্দ তৈরি বা অনুরূপ ধাপের জন্য সময় না দেওয়াই শ্রেয়। তবে লেখার গতি বাড়াতে ও লেখা স্পষ্ট করতে অনুশীলন করতে পারো। এই ধাপে তোমার শর্ত কেমন থাকবে বা কি হবে না হবে তা তুমি কোনোভাবেই জানবে না। তবে সবচেয়ে ভালো হয় কি যে তোমার বিভাগ যদি সবার আগে না হয়, তাহলে যে বিভাগের গুলা তোমার বিভাগের আগে হইছে ওদের কারো সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে ধারণা থাকবে যে এমন এমন শর্ত দেয় বা এই ধাপগুলা ছিল, তোমার ক্ষেত্রেও একই ধাপ থাকবে, একই ধরনের শর্ত থাকবে। বিচারকের পছন্দ ধাপে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই ধাপে কি বলবো, আমার প্রস্তুতি ভালো ছিল না, আমি ভালো করিনি, এরপরও আমি এই ধাপে দ্বিতীয় হই। আবার অনেকে দেখা যায় যে সব বাদ দিয়ে বিচারকের পছন্দ ধাপ নিয়ে পড়ে থাকে, সেক্ষেত্রে তার মানে লিখিত অংশ ভালো হয় না। এখন বিচারকের পছন্দ ধাপে যেহেতু নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু করার সুযোগ আছে, আবার খুব বেশি চাপেরও হয় না, তো কেন সময় দিবা এত বেশি? সময় দিবা কিন্তু অন্যগুলা ঠিক রেখে। এরপর গানের জন্য নিজের পছন্দের গানের পাশাপাশি 2টি রবীন্দ্র, 2টি দেশাত্মবোধক, 2টি আধুনিক এবং তোমার অঞ্চলের যে কোনো 2টি লোকসঙ্গীতের প্রস্তুতি নেওয়া নিরাপদ। আবৃত্তির জন্য নিজের পছন্দের কবিতা বা ছড়ার পাশাপাশি নজরুলের যে কোনো কবিতার প্রস্তুতি নেওয়া নিরাপদ। নিজের বিবেক বুদ্ধি দিয়ে গল্প ও কৌতুক তৈরি করে প্রস্তুতি নেওয়া নিরাপদ। নিজের জীবনী থেকে এসব না বলাই শ্রেয়। বিচারক কিভাবে নেয় তা আমরা জানি না। সেক্ষেত্রে তোমার সম্পর্কে যদি মানে তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি বিচার করে তোমার প্রতি একটা খারাপ ধারণা পোষণ করে ফেলে, সেক্ষেত্রে নম্বর দেওয়ার ক্ষেত্রেও তার প্রভাব থাকবে। হ্যাঁ, বাংলাবিদ নিরপেক্ষ, কিন্তু এরপরও এটা থাকে না যে মনস্তাত্ত্বিক বিষয়, এর জন্য আর কি। যে কোনো 2জন মনীষী সম্পর্কে জেনে যাওয়া নিরাপদ। যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে। বানান, উচ্চারণ, তারপর হচ্ছে যা যা আছে তা যে কোনোভাবে যে কোনো শর্তে যে কোনো জায়গা থেকেই আসতে পারে। যেভাবে উত্তর করতে হবে: কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাগজ কলমে বা সাদা ফলকে লিখে অথবা মাইক্রোফোনের মাধ্যমে মুখে বলে উত্তর করতে হবে। যেমন আমাদের বানান হোয়াইট বোর্ড যেটাকে বলে, ওইখানে লিখে উত্তর করতে হইতো। এরপর হচ্ছে শব্দ তৈরি কাগজে কলমে, বিচারকের পছন্দ আর উচ্চারণ মাইক্রোফোনে। সতর্কতা: এই অংশে নির্বাচিত হতে হলে 30-এর উপর নম্বর পেতেই হবে। অধিক প্রতিযোগী এই নম্বর পেলে শীর্ষ প্রতিযোগীদের মূল পর্বের জন্য এবং বাকিদের অপেক্ষমান তালিকায় রাখা হবে। শব্দ তৈরি মোড় ঘোরানো ধাপ: এই ধাপে যারা অনেক ভালো করবে তারাই নির্বাচিত হবে। শব্দ তৈরির ক্ষেত্রে বিভক্তি, বচন ও নির্দেশক যুক্ত শব্দ এবং মূল শব্দ একই শব্দ হিসেবে বিবেচিত হওয়ায় অনুরূপ শব্দগুলোর মধ্যে মাত্র একটিকে গণ্য করে অন্যগুলোকে বাতিল করা হবে। যেমন স্বাধীনতা এবং স্বাধীনতার একই শব্দ, তবে প্রত্যয়, উপসর্গ, সমাস, সন্ধি ইত্যাদি প্রয়োগে শব্দ গঠিত হলে মূল শব্দ ও নতুন শব্দ ভিন্ন শব্দ হিসেবে বিবেচিত হবে। যেমন স্বাধীন এবং স্বাধীনতা 2টি ভিন্ন শব্দ। শব্দ তৈরির ক্ষেত্রে নামবাচক বিশেষ্য গ্রহণযোগ্য নয়। উচ্চারণের ক্ষেত্রে ধ্বনির মূল উচ্চারণের পাশাপাশি হস,
অ, ওকার এবং দ্বিত্ব এই 4টি দিক বিচারকগণ বিচার করেন। নাসিক্য সহ অন্যান্য দিক তেমন জোর দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ তোমার উচ্চারণে তুমি হসন্ত, স্বরে অ, ও এই 3টা জিনিস এবং দ্বিত্ব জায়গা মতো করছো কিনা এই বিষয়গুলোই বিচার করেন। যদি এগুলো ঠিক থাকে তাহলে অন্য সব ভুল হলেও নম্বর দেওয়া হয়, আর যদি এখানেই সমস্যা হয় তাহলে নম্বর দেওয়া হয় না। গানের ক্ষেত্রে বিচারকগণ তাল লয়ে বেশি জোর দেন। আবৃত্তিতে শুদ্ধ উচ্চারণ, পর্ব, মাত্রা, ছন্দ প্রভৃতি ঠিক রেখে আবৃত্তি হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৌতুক অবশ্যই শালীন ও বোধগম্য হতে হবে। মনীষী কথা, উপস্থিত বক্তৃতা এবং গল্প বলা অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে। গল্প ও কৌতুক নিজের জীবন থেকে না নেওয়াই শ্রেয়। ভুলেও বিচারকের সাথে তর্কে জড়ানো যাবে না। তোমার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত বিচারক নেবেন, কর্তৃপক্ষ না। তাই কর্তৃপক্ষের আনুগত্যের প্রয়োজন নেই। কর্তৃপক্ষের সাথে স্বাভাবিক ব্যবহার করবা আর বিচারকদের সাথে একটু মানায় চলবা আর কি। যে কোনো ধরনের সংযোজন বিয়োজনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ নতুন একটা ধাপ আসতে পারে, বা কোনো একটা ধাপ বাদ যেতে পারে, বা পুরো কাঠামোই চেঞ্জ হইতে পারে। এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে তোমার অঞ্চল যদি সবার আগে হয় তাহলে তো কথাই নেই। কোনোভাবেই স্নায়ুচাপ বাড়ানো যাবে না। যাই হয়ে যাক তুমিই হবে বিজয়ী। আমার বিচারকের পছন্দ ধাপটা খারাপ হয় মূলত স্নায়ুচাপ বেশি থাকার কারণে। আমি গান গাওয়ার সময় কাঁপছিলাম অনেক বেশি। আহ, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল স্নায়ুচাপের কারণে। তো স্নায়ুচাপের কিছু নাই। বিচারকগণ অনেক বন্ধুত্বপূর্ণ, তারা সৎভাবেই নাম্বার দিবেন। মানে যে যেটার যোগ্য তাকে সেরকম নম্বরই দিবেন। তাই স্নায়ুচাপ বাড়ানোর কিছু নাই। আর অন্যরা তোমার চেয়ে খুব বেশি ভালো যে তা না। বাংলাবিদের এই পর্যায়ে আহ, শব্দ তৈরির যে ধাপটা, ওই ধাপে যারা আগায় থাকে তারাই দিন শেষে নির্বাচিত হয়। অথবা যারা এই ধাপটা খারাপ করার পরে অন্য 3টা ধাপে ভালো করে তারা নির্বাচিত হয়। তো এই হিসাবে সব মিলিয়ে যদি 30-এর উপর নম্বর উঠে তাহলে তুমি আশা করতে পারো যে তুমি অপেক্ষমান তালিকায় থাকবা অথবা নির্বাচিত হবা। তো এই আর কি। যেভাবে প্রস্তুতি নেবে: নিয়মিতভাবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি উচ্চারণ অভিধান চর্চা করবে। মঞ্চে এককভাবে কৃতিত্ব দেখানো যায় এমন সকল বিষয়ে অল্প হলেও প্রস্তুতি নেবে। এক্ষেত্রে তোমরা তৃতীয় বর্ষ আর পঞ্চম বর্ষের পার্থক্য করলেই বুঝবা যে কিরকম পরিবর্তনটা আসতে পারে। এরপর হাতের লেখার গতি বাড়াতে হবে এবং স্পষ্ট করতে হবে। শব্দ তৈরির ক্ষেত্রে চিন্তার সাথে লেখার গতি মিলানো এবং লেখা স্পষ্ট হওয়া, এই 2 দিকে জোর দেওয়া জরুরি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে শব্দ তৈরির ক্ষেত্রে পাশাপাশি শব্দ না লিখে উপর নিচ করে লেখাই শ্রেয়। যদি অতিরিক্ত পৃষ্ঠার প্রয়োজন হয় কর্তৃপক্ষ সরবরাহ করবে। এরপরও পাশাপাশি না লিখে উপর নিচ লিখবে, কারণ পাশাপাশি গুনতে গিয়ে বিচারকরা ভুল করতেই পারেন, কিন্তু উপর নিচ লিখলে সেক্ষেত্রে ভুল করার সম্ভাবনা অনেক কমে যায়। যেখান থেকে প্রস্তুতি নেবে: আমাদের এই কোর্স থেকে নিতে পারো। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের 12তম সেরা বাংলাবিদ তাফসিরুল ইসলাম তিহান ভাইয়ার ইউটিউব চ্যানেলে অনেক দিক নির্দেশনামূলক ভিডিও পাবা। নবম দশম শ্রেণীর ব্যাকরণের পাঠ্য বই, এটা হচ্ছে উচ্চারণ আর বানান, শব্দ তৈরি সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ, এটা হচ্ছে উপস্থিত বক্তৃতা, এরপর হচ্ছে গল্প বলা, মনীষী কথা, এই বিষয়গুলোর জন্য। এরপর শব্দ তৈরির ক্ষেত্রেও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অথবা যে কোনো বিসিএস এর বই, এখান থেকে বানান, উচ্চারণ, শব্দ তৈরি, বিচারকের পছন্দ সবই পাবা। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, এটা বানানের জন্য সবচেয়ে জরুরি, শব্দ তৈরির ক্ষেত্রেও। আর বাংলা একাডেমি বাংলা উচ্চারণ অভিধান উচ্চারণের জন্য বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও পেতে পারো অনেক কিছু।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকরী বিগত বর্ষের বাংলা বিধির পর্বসমূহ। আহ, যদি একদম মৌলিক প্রস্তুতি নিতে চাও তাহলে বিভাগীয় পর্যায়ের পর্বগুলো বাদ দেওয়া যাবে না। বিশেষ করে তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ বর্ষের, যদি হাতে খুব কম সময় থাকে তাহলে তৃতীয় আর ষষ্ঠ, আর যদি হাতে অনেক বেশি সময় থাকে তাহলে জাতীয় পর্যায়ের পর্বগুলো দেখতে পারো। তবে প্রথম, দ্বিতীয় বর্ষের গুলো না দেখলেও চলে, তবে দেখলে ভালো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। আমরা আপনাদের জন্য ফ্রিতে কোর্স এনেছি, এতে আমাদের খরচ হয়। এছাড়াও সার্বিক মান উন্নয়নের জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়। তো কেউ যদি অনুদানের মাধ্যমে সহায়তা করতে চান তাহলে এই উপায়ে সহায়তা করতে পারেন। আপনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান আমাদের জন্য অনেক কিছু। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পাঠে আবার আসছি। ধন্যবাদ।